দর্শক, আমাদের আজকের গল্পের নাম আজিবর কবিরাজ। চলুন শুরু করা যাক। অবহমান কাল থেকে জিন নামক একটি অদৃশ্য জাতির নাম প্রচলিত রয়েছে। শুধু নামেই নয়, জিনদের নিয়ে রয়েছে কত সব রহস্যজনক কাহিনী। এই কাহিনী কি শুধুই লোকমুখেই? মোটেও না। জিনদের উপস্থিতি রয়েছে সাহিত্যে, গল্পে, উপন্যাসে, আরব রজনীর অধ্যায়ে, ধর্মগ্রন্থে, গবেষণায়, কল্পনায়, ভয়ে, আরাধনায়। জিনদের উপস্থিতি রয়েছে বিভিন্ন মিথোলজিক্যাল সংস্কৃতিতে, অন্ধকার জগতে আত্মাধিক বিচরণে, ভর শক্তির পারস্পরিক পরিবর্তনে, ইতিহাস বিখ্যাত মনীষীদের দর্শনে। জিনের প্রভাব রয়েছে সুপার ন্যাচারাল ঘটনার জন্ম প্রতিক্রিয়াতে, প্রেমিক প্রেমিকার কল্পনায়, কবিরাজার লাঠির শরীরে, কবরখানায়, শ্মশান ঘাটে। লোকনাথপুর গ্রামের আজিবর কবিরাজ জিনদের বড় ওস্তাদ। দুনিয়ার এমন কোনো জিন নেই যে তার কথা শুনে না, মানে না। আজিবর কবিরাজের শুধু মুখের কথাই জিনটা ওঠা বসা করে, গান বাজনা করে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে এনে দেয় চাহিবা মাত্র বস্তু। একথা নিজের চোখে দেখা 10-12 জন লোক অচেনা যুবককে বয়সে 28 থেকে 30 হবে, মোটা দাড়ি আর লোহার শিকলে বাঁধা অবস্থায় নিয়ে আসলো আজিবর কবিরাজের কাছে। যুবককে নাকি জিনে ধরেছে। কোনো লোকের কাছে রেফারেন্স পেয়ে তারা এসেছেই আজিবর কবিরাজের কাছে। সামনে আসতেই আজিবর বুঝতে পারে এটা জিন ধরা রোগী, আর তৎক্ষণাৎ সে আগত লোকদের বলে যুবকের হাত পায়ে শিকল খুলে দিতে। লোকজন জানায় এটা করলে সে এখনই রক্তারক্তি বয়ে দিবে, খুনোখুনি করবে, কেউ ঠেকাতে পারবে না। জড় হয়ে গেল শত শত লোক। সবাই দেখলো কিভাবে আজিবর কবিরাজ ওই অচেনা যুবকের জিন ছাড়িয়ে দিল সবার সামনেই। অথচ গত 10 বছর ধরে পরিবারটা ভুগছে এই সমস্যায়। কি বলবেন তাহলে? অবশ্যই জিন আছে। রুমেল জয়া বড়লোক দম্পতি। একমাত্র মেয়ে সোহানার বয়স 6 বছর। সোহানা হাঁটতে পারে না সেই ছোটবেলা থেকেই। মেয়েটা হাঁটার শক্তি ফিরিয়ে আনার জন্য ঘুরে বেরিয়েছে দেশ বিদেশে, বড় বড় ডাক্তার, হসপিটাল, এমনকি আজমির শরীফের মতো বড় বড় মাজারে। না, কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। লোকমুখে শুনে সেও এসেছিলেন আজিবর কবিরাজের কাছে। মেয়েটি কয়েক মিনিটের মতো বলেই ভালো হয়ে গিয়েছিল। এই ঘটনাটিও অন্তত 10 থেকে 15 জন মানুষের সামনে, আর সবচেয়ে বড় সাক্ষী তার বাবা এবং মা সোহানা নিজেই। কি বলবেন তাহলে? অবশ্যই জিন আছে। আজিবর কবিরাজের বড় ছেলে রাসেলের সঙ্গে আমার ভাব সেই ছোটবেলা থেকেই। সে একাধারে আমার ক্লাসমেট, বন্ধু, ভাই, প্রতিবেশী, খেলার সাথী, নাই অন্যায় কাজের সর্বসময়ের সাথী। খুব সাধারণ থেকে অসাধারণ যে কোনো ঘটনায় যদি আমার অন্তরালে হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব সে আমার সাথে শেয়ার করে। একবার রাসেল ওর আব্বুর সঙ্গে ওর নানির কবর জিয়ারত করতে যায়। কবরটি অনেক পুরনো, আর মাঠের মধ্যে, যে মাঠে যেতে হলে পার হতে হয় অনেক বড় জঙ্গল। যাই হোক, পথের ধারে জঙ্গল পার হয়ে ওরা পৌঁছে নানির কবরের কাছে। কবরের পাশে অনেক লম্বা তাল গাছ। রাসেল নিজের চোখে দেখল ধবধবে সাদা কাপড় পরিহিত এক সুন্দরী মহিলা তাল গাছ থেকে বেয়ে নেমে এসে ঠিক ওদের পিছনে দাঁড়ালো। রাসেল ওর আব্বুর জিনের উপর বিদ্যার কথা জানতো, তাই ভয় না পেয়ে মনে সাহস সঞ্চয় করে আব্বুর সাথে কবর জিয়ারত করে ফেরত আসার পথেই আবার দেখলো ওই মহিলা খুব দ্রুত আবার তালগাছের উপরে এক লাফে উঠে গেল। রাসেল তার পরদিনই ঘটনাটি আমার সাথে শেয়ার করলো। তাহলে কি বলবো? অবশ্যই জিন আছে। আজিবর কবিরাজ যে ঘটনাটি সবচেয়ে আমাকে ভাবিয়ে তুলে, এখন সেটি তুলে ধরব। ঘটনাটি আমাদের প্রতিবেশী আসাদ মিয়ার বাড়ির ঘটনা। তখন আমি এই পৃথিবীতে আসিনি, কিন্তু আমার গ্রামের যত সব মুরব্বী আর বয়স্ক লোকজন রয়েছে তারা সবাই এই ঘটনার সাক্ষী, এবং তারা যে মিথ্যা বলে না সেটা সহজেই অনুমেয় করি। আসাদ মিয়া তার মাঠে এক জমি থেকে 50 বছরের পুরনো এক তেঁতুল গাছ কেটে ফেলে। গাছটি কাটার আগে সে কয়েক রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছিল যেন গাছটি সে না কাটে, এবং জিনরা নাকি তাকে সে স্বপ্ন দেখাতো। কিন্তু ওইসব স্বপ্নকে পাত্তা না দিয়ে গাছটি কেটে ফেলার পর শুরু হয় আসাদের বাড়ির উপর অসহ্য রকমের যন্ত্রণাদায়ক ব্যাপার স্যাপার। বাড়িতে তেমন কেউই নেই, কিন্তু হঠাৎ ছাদের উপর শুরু হয় আর্মি প্যারেড। ভয়ে জবুথবু বাড়ির লোক
কেউ তখন আর বাইরে বের হয় না। প্যারেডের আঘাতে মনে হয় যেন চাঁদ এখনই ভেঙে পড়বে। বাড়িতে সবাই হঠাৎ দেখা গেল ধান ভাঙা ঢেকির ঢেকির ঘর থেকে বাইরে এসে শূন্যের উপরে ভাসতেছে। হঠাৎ ঘরের কোত্থেকে যেন শত শত হাড় আর মাথার খুলি বাড়ির উঠানে বৃষ্টির মতো বর্ষণ হতে লাগলো। অবশেষে আজিবর কবিরাজকে আনা হয়েছিল এবং 50 জন আলেম ব্যক্তিকে সাথে নিয়ে সিরিজ ওজিফার মাধ্যমে আসাদ মিয়ার বাড়ির সেই আশ্চর্যজনক ঘটনা বন্ধ করে দিয়েছিল আজিবর কবিরাজ। তাহলে কি বলবো, অবশ্যই জিন আছে। এইসব ঘটনা থেকে আজিবরকে আসলে জিনদের গুরু মানতে আমার আপত্তি হয়নি কোনোদিন। আজ এই পৃথিবীতে রাসেল নেই, মন খুব খারাপ লাগে। রাসেল জেগে ওঠে আমার স্মৃতিতে প্রায়। আমি নিজেই যেন আজিবরের ছেলের এমনই মনে করে আজিবর, আমিও তাকে আমার বাবার মতোই সম্মান করি। কথা হয় মাঝে মাঝে, কিন্তু জিনদের নিয়ে কৌতূহল আমার শেষ নেই। এই কৌতূহলের প্রধান কারণ হলো কোরআন। কারণ আজ প্রায় 1500 বছর ধরে সময়সীমায় উদ্ভাসিত এই আল কোরআনকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। যারা নাস্তিক তাদের কথা আলাদা, তারা কি বলল না বলল সেসব নিয়ে কথা বলার জন্য পোস্ট এটা না। তবে অনেক ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তি, সায়েন্টিস্ট, দার্শনিক তো এই কোরআনকে বিশ্বাস করে। কালকে জয় করে কোরআন হয়েছে এক রিচ সত্যের বাণী সংকলন। সেই কোরআনই স্বয়ং জিন আছে তা ঘোষণা করেছে বারবার। তাই বরাবরই আমি এই জিন জাতির উপরে কৌতূহল বটে। আমার অনেক স্বপ্ন নিজের চোখে এই জিনকে দেখা বা জিনের অস্তিত্বকে বুঝতে পারা, কিন্তু আফসোস সেই স্বপ্ন আমার পূরণ হলো না কখনোই। তাই ধারত হলাম আজিবর কবিরাজের কাছে। কেন যেন বিশ্বাস হয়েছে পৃথিবীতে জিন বলে কিছু আছে, কিছু থেকে থাকে, তাহলেই আজিবর কবিরাজ তা জানবে। কেন জানবে সেটা প্রথম দ্বিতীয় পর্বের ঘটনাগুলোই ব্যাখ্যা করে। যাই হোক, অবশেষে নিজের ইচ্ছার কথা ব্যক্ত করলাম আজিবরের কাছে। তিনি আমাকে হতাশ করলেন না, বরং একটা নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে দিলেন এবং আমাকে বললেন সেই সময় তার সাথে দেখা করতে। জায়গা হিসেবে ঠিক করে দিলেন একটা গোপনীয় জায়গা। কথা মতো কাজ। আজিবর মিয়া আমার সামনে আমাকে প্রশ্ন করলেন কেন আমি জিন দেখতে চাই। বললাম আমি কোরআন বিশ্বাস করি, আর হাজার হাজার বছর ধরে জিনদেরকে যে এত এত গল্প, কথা, গবেষণা প্রচলিত রয়েছে, কিন্তু নিজ চোখে দেখি নাই। তাই আমি এটা জানতে চাই। এর মাধ্যমে হয়তো সৃষ্টিজগতের আরও এক বিস্ময় সম্পর্কে অবগত হওয়া যাবে। বৃদ্ধ আজিবর মিয়া আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন। আমাকে বললেন, বাবা, আজ আমার অনেক বয়স হয়েছে, কদিনই বাঁচবো দুনিয়াতে, তাই তোমার এই আশা আমি পূর্ণ করব আমার সাধ্যমতো। তিনি আমাকে জানালেন অনেক কিছু। যিনি আজিবরের শিক্ষা শুরু হয় সেই ব্রিটিশ আমল থেকে। বিরাট এক আলেম ব্যক্তি তার প্রথম ওস্তাদ। এরপর এই পৃথিবীর বুকে জিন নিয়ে যত ধরনের গবেষণা আরাধনা আছে সবই তিনি পালন করেছেন। তিনি রাতের পর রাত কাটিয়েছেন কবরখানায়, শ্মশান ঘাটে, জনশূন্য মাঠে, পুরনো মন্দিরে, গভীর জঙ্গলে, সমুদ্রের বুকে, শত শত বছরের বুড়ো নিম বটগাছের ঢালে। কিন্তু তার এই সব গবেষণার তেমন কোনো ফল আসেনি। হতাশ হয়েছেন বারবার। তিনি কোনোদিন কোনো জিনের দেখা পাননি। এরপর উপসংহার হিসেবে বললেন, সারাটা জীবন জিন নিয়ে কাটিয়ে দিলাম, কিন্তু জিন বলে কিছু আছে বলে তার বিশ্বাস হয় না। তিনি মনে করেন জিন জাতি যদি কখনো পৃথিবীর বুকে থেকেও থাকে, তবে তারা এখন ধ্বংস হয়ে গেছে। এই পৃথিবীতে তাদের অস্তিত্ব এখন আর নেই। আমি তার কাছে জানতে চাইলাম, তাহলে আপনাকে নিয়ে এত সব ঘটনা রয়েছে, এগুলো কিভাবে সম্ভব? তিনি উত্তর দিলেন, প্রত্যেকটির ঘটনার পিছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এসব ঘটনার কোনোটিতেই জিনদের সংশ্লিষ্টতা ছিল না। আজিবর কবিরাজকে আমি আরও বললাম, আপনি নিজে এরকম মনে করেন, তাহলে কেন জনসম্মুখে এটা প্রকাশ করেন না? তিনি বললেন, এতে করে শরীয়তের আলেমরা তাকে কাফের বলে ঘোষণা দিবেন, ঝামেলা শুরু হবে। যাই হোক, বিষয়টি আমার কাছে আজও রহস্য রয়ে গেল। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।